নতুন সংবিধানের দাবি বাড়াবাড়ি মনে করে বিএনপি। যমুনা টেলিভিশনকে মির্জা ফখরুল ইসলাম আলমকে বললেন, প্রয়োজনে সংসদে হতে পারে ভুল ত্রুটি সংশোধন। নতুন সংবিধান আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম। ভুল ত্রুটি যা হয়েছে এগুলোতে অ্যামেন্ডমেন্ট করাই যাবে। রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবি ছাত্র দলের। কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে অবস্থান। ডাকসুতে ঢিলে ঢালা প্রচারণা। নেত্রকোনায় পূর্ব বিরোধী জেরে সংঘর্ষের সাবেক ইউপি সদস্য সহ নিহত ৩। জামাতি এলাকায় উত্তেজনা, নিরাপত্তা জোরদার। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কোনোভাবেই নতুন সংবিধান গ্রহণ করবে না বিএনপি, তবে নিশ্চয়তা দেয়া হবে জুলাই সনদের। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পক্ষ নতুন সংবিধানের নামে বাড়াবাড়ি করছে। যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেসব বাস্তবায়নে বাধা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাকি সব নির্ধারিত হবে পরবর্তী সংসদে। সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিনের নানান জিজ্ঞাসার উত্তর দিয়েছেন বিএনপি মহাসচিব। আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। রাজনীতির মাঠে নানামুখী উত্তাপ। জুলাই সনদের আইনি ভিত্তি কিংবা সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে বাহাস চলছে। নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মতো ইস্যু আছে। এদেশের মানুষ সংস্কার নিশ্চিত করবে, আইনগত ভিত্তি দেবে। বিএনপি মহাসচিব সাফ জানালেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলোর ভাগ্য নির্ধারণ হবে পরবর্তী সংসদে। যেগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সবাই মিলে একমত হয়েছে, ঐকমত হয়েছে, সেগুলো হয়ে যাবে। আর যেগুলো বাকি থাকবে সেগুলো নেক্সট পার্লামেন্টে হবে। তো কমিটমেন্ট থাকছে তো, কারণ আমি তো আলটিমেটলি আপনি যা কিছু করতে চান আপনাকে পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্ট ছাড়া সংবিধান হবে না, পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট হবে না। গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপি মহাসচিব। বলেন, যা কিছু হবে তা বিদ্যমান সংবিধান অনুযায়ী হবে, প্রয়োজনে ভুল ত্রুটি সংশোধন হতে পারে। নতুন সংবিধান আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম। সো উই বিলিভ ইন দ্যাট। ভুল ত্রুটি যা হয়েছে এগুলোতে অ্যামেন্ডমেন্ট করাই যাবে। তো এটা নিয়ে আপনার এই যে যারা বাড়াবাড়ি করছেন নতুন সংবিধান লিখতে হবে, হোয়াই? আমি নিজে বুঝি না আর কি, আমি অ্যামেন্ডমেন্ট করব। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন কিংবা এনসিপির সমমনা বক্তব্যেও আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না বিএনপি মহাসচিব। আমি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখি না। আমি অত্যন্ত আপনার দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা আমার কনভিকশন যে নির্বাচন সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ যতই আমরা দলগুলো এখন ভিন্নভাবে কথা বলুক, সবাই একটা জিনিস উপলব্ধি করেন যে নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি গণতন্ত্রের উত্তরণটা বিলম্বিত হবে, তত বেশি পিপুলের ম্যান্ডেট পাওয়াটা আপনার বিলম্বিত হবে। মির্জা ফখরুলের মতে, সংস্কার বিএনপির সন্তান। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের সবচেয়ে বড় শিকার বিএনপি। তাই দলটির সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আপোষের সুযোগ নেই বলেও মনে করেন মির্জা ফখরুল। আমরা একমত হয়েছি আপনার যে একটু গ্যারান্টি দেওয়া দরকার সে ব্যাপারে, তো সবাই একমত। আমরা আমাদের নিজেদের সন্তানকে কি বিনষ্ট করবো নাকি? সংস্কার তো আমাদের সন্তান। আমি মনে করি এটাকে আপনার ইস্যু করা উচিত না, এটাকে আপনি প্রসেসে আনেন। যতগুলো একমত হচ্ছে রাজনৈতিক দল যেগুলো বিষয় সেগুলোকে করে ফেলেন, আর বাকিগুলো আপনি নেক্সট পার্লামেন্টে দিয়ে দেন। রাজনৈতিক কৌশল থেকে দলগুলো যে বক্তব্যই দিক না কেন, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। নির্বাচনে তারা সবাই আসবেন, এটা আমার বিশ্বাস, কারণ আমার অভিজ্ঞতা থেকে সবকিছু দেখছি। নির্বাচন ক্যাম্পেইন তো সবার আগে জামাত শুরু করেছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
আজ বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। দল তিনটির সঙ্গে পৃথকভাবে বৈঠক হবে। বিএনপির সঙ্গে বেলা ৩টায় বৈঠক হওয়ার কথা থাকলেও তা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, সে সময় দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা যা পূর্ব নির্ধারিত, তাই বৈঠকের সময় পাল্টাতে প্রধান উপদেষ্টার দফতর বরাবর অনুরোধ জানিয়েছিল দলটি। এছাড়াও জামাতে ইসলামের সঙ্গে বিকেল 4:30টায় এবং এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন, বর্তমান পরিস্থিতি এবং এমনি ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন হচ্ছে সেই বিষয়ে আলাপ আলোচনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোটার হিসেবে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র দলের নেতাকর্মীরা। এরই মধ্যে তালা দিয়েছে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে। সকালে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের ভেতর কয়েকটি চেয়ার ভাঙারও অভিযোগ ওঠে। পরে তালা ঝুলানোর পাশাপাশি স্লোগানে নবীন শিক্ষার্থীদের ভোটাধিকার আর তাদের অন্তর্ভুক্তির বিষয়গুলো তুলে ধরেন আন্দোলনরতরা। ছাত্র দলের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের শেষ দিন আজ। যাচাই বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। বেশ কয়েকবার পরিবর্তনের পর আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তারা এই ছাত্রদলের তার একটা স্বচ্ছ হিসাব দেওয়ার পর এই রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমরা দেখেছি এ বিষয়ে আরো খবর জানতে চাই আমার সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, ছাত্রদলের অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে, এবং আরো একটি বিষয় যেটি জানাবেন, শেষ দিনের মনোনয়নপত্র বিতরণের কি অবস্থা দেখছেন আপনি? তারেক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাচ্ছিলাম ছাত্রদলের অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনার কাছ থেকে। সমন্বয়ক এবং ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। তালা মারার পরে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কয়েকজন সমন্বয়ক রয়েছে এবং সেই এর মধ্যে সালাউদ্দিন আমার সহ যে কয়েকজন সমন্বয়ক এবং ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে উত্তেজনা চলছে, আমি সেটি দেখতেই পাচ্ছি। এবং একটি বিষয় বলে রাখি যে সকাল 10:15 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা প্রথম বর্ষে 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করছিল সকাল 9টা থেকে, এবং সকাল 10:10 কিন্তু তারা তালা মারে ঠিক আমার ঠিক সামনে যে কোষাধ্যক্ষের কার্যালয়টি রয়েছে সেখানে। এবং এর পরে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক রয়েছে কয়েকজন এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে প্রথমে সমন্বয়করা এসে তালা মারার বিষয়টি জানতে চায় এবং তাদের মধ্যে আসলে কথা কাটাকাটি হয় এবং ধাক্কাধাক্কি হয়। এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রদলের নেতাকর্মীরা তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্র নির্বাচনের নবীন ভোটারদের অন্তর্ভুক্ত ভোটার
এর আগে আমরা দেখেছি যে তাদের যে আন্দোলন সেটি কিন্তু ছিল এবং 24শে আগস্ট বৃহস্পতিবার থেকে আজকে 31শে আগস্ট পর্যন্ত মনোনয়ন উত্তোলনের কিন্তু শেষ দিন। আজকেই মনোনয়ন উত্তোলনের শেষ দিন এবং সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আসলে মনোনয়ন ফর্ম উত্তোলন করা যাবে এবং এখন পর্যন্ত সকাল থেকে আমি যতটুকু খোঁজ নিয়েছি মোট 203 জন কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করেছেন, সকালে একজন তুলেছেন। এরপরে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা আসেন, এখানে অবস্থান নেন এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা মারেন এবং সমন্বয়ক এবং ছাত্রদলের মধ্যে এখন উত্তেজনা চলছে। ছোঁয়া জি তারেক, আমরা ক্যাম্পাসের অবস্থা দেখছিলাম আপনার মাধ্যমে। এবার একটু ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানবো। যেমনটি জানাচ্ছিলাম আমরা ঢিলেঢালাভাবে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। আরও খবর জানাবেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। অহন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কেমন দেখছেন আজকের প্রচারণা এবং পদপ্রার্থীরা কি বলছেন একটু জানতে চাই। প্রার্থীরা বিভিন্ন আশ্বাস দিচ্ছেন কি করতে চান ক্যাম্পাসের জন্য, নতুন ক্যাম্পাস কিভাবে গড়ে তুলবেন, আর তাদেরকে বা কেন বা ভোট দিবেন ভোটাররা, সেই বিষয়গুলো তুলে ধরেই ভোট চাইছেন। আমরা দেখছিলাম সকাল থেকে খুব একটা প্রচারণা এখনো চোখে পড়ছে না। বিচ্ছিন্নভাবে স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা সকালবেলা দেখেছিলাম 2-1 হাতে তাদের যে লিফলেট প্রচারণায় ব্যবহৃত হচ্ছে সেগুলো দেওয়ার চেষ্টা করছিলেন। এছাড়াও আপনি জেনে থাকবেন একজন জিএস প্রার্থীর বিরুদ্ধে আদালতে একটি রিট হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই যারা রিট করেছেন তারা সংবাদ সম্মেলন করবেন এবং যার বিরুদ্ধে রিট হয়েছে গুঞ্জন আছে যে তিনিও হয়তো সেই বিষয়টি পরিষ্কার করবেন গণমাধ্যমের কাছে। আমি একেবারেই ডাকসুর সামনে রয়েছি। এখানে আমি যেমনটি বলছিলাম খুব বেশি ভিড়ভাট্টা নেই, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ভোটাররাও আমরা দেখছিলাম যে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন 2-1 কাছে। এর বাইরে একেবারেই অন্যান্য বড় প্রার্থী অর্থাৎ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যে প্যানেলগুলো আছে তারা একযোগে কিংবা একসাথে হয়ে যে প্রচারণা চালান সেটি চোখে পড়েনি, যদিও তারা বলছিলেন যে এই প্রচারণার যে কার্যক্রমগুলো আছে তারা বিচ্ছিন্নভাবেই চালাবেন। আপনি একটা ছবি নিশ্চয়ই দেখছেন যে নারী প্রার্থী যারা রয়েছেন তারা ক্যাম্পাসে ঘুরে ঘুরে তাদের যে লিফলেটগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছেন, আবার যারা ভোটার আছেন তারাও সেগুলো নিচ্ছেন, পড়ে দেখছেন কি লেখা আছে ইশতেহারে। আজও 2-1 হয়তো তাদের ইশতেহারগুলো দেবেন, কি করতে চান এই ক্যাম্পাসের জন্য, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য তাদের পদক্ষেপগুলো কি হবে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবেন। একই সঙ্গে হল সংসদে তো 1035 জন লড়ছেন এবং সেই সংখ্যাটা তো বেশ অনেক বড়। সেই হল সংসদের যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে চাওয়া থাকে হলের যারা শিক্ষার্থী, আবাসিক শিক্ষার্থী, প্রধান চাওয়া খাবারের মান ঠিকঠাক করা। সেই বিষয়টি আমলে নিয়েই প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন। অনেকে বলছিলেন খাবারের যে মান সেই মান ঠিকঠাক করতে হবে এবং একই সঙ্গে হলে যেন রাজনীতি না চলে সেই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীর কয়েকজন আমাদেরকে জানাচ্ছিলেন। অহন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানতে চাই। তৃতীয় দিনের মতো চলছে প্রচার, গণসংযোগ, উৎসমুখর ক্যাম্পাস। আরও জানতে চাই সহকর্মী নিপুর কাছ থেকে। নিপু, প্রচারণা আজ কতটা জমেছে? প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন একটু জানাবেন আমাদের। ছোঁয়া, অন্যান্য দিনের চেয়ে কিন্তু আজকে প্রচারণা কিন্তু শুরু করেছে সকাল থেকেই বিভিন্ন প্রার্থীরা, অর্থাৎ সব ধরনের যে সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা সহ যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন তারা সকলেই কিন্তু আজকে সকাল থেকেই তাদেরকে দেখেছি আমরা ভোট প্রার্থনা করতে। বিশ্ববিদ্যালয়ের যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থাকে, মহুয়া চত্বর, বটতলা, এখানে কিন্তু আমরা দেখেছি ভিন্ন ভিন্ন ভাবে তারা ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন। আশ্বাসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে সুশৃঙ্খল করার ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়টি কিন্তু তুলে আসেন। এছাড়া গণরুম যে একটি রয়েছে সেটি বন্ধ করারও তারা উদ্যোগ নেবেন। সেই সঙ্গে খাবারের যে হলগুলোতে খাবারের যে একটু সমস্যা রয়েছে সেগুলো সমাধানেরও আশ্বাস দিচ্ছেন। আসলে বিশ্ববিদ্যালয় সাজাতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সকলেই কিন্তু সেই সকল আশ্বাস গুলো দিচ্ছেন। এবং আজকে কিন্তু একটি বিষয় আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে সকল আড্ডার স্থল রয়েছে সে সকল আড্ডার স্থল, চায়ের হোস্টেল থেকে একেবারে হল রুম, সব জায়গাতেই কিন্তু এখন ভোট প্রার্থনা করছেন এবং ভোট প্রার্থনা করছেন। তারা বারবার বলছেন যে তারা তাদের পক্ষ থেকে যে ধরনের ইস্তেহার দেওয়া দরকার সেগুলো কিন্তু ভোটারদের কাছে গিয়ে পৌঁছেছেন এবং বলছেন এবং তারা ভোটারদের ভোট কামনার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন।
করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুপুরের পর নাগাদ এই যে উৎসব সেটা কিন্তু আরো বেড়ে যাবে, এমনটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। নিপু, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নয়ন ঘটছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। এখনও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা আছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নুরুল হক নূরের শরীরের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তিনি জানান, নূরের 4টি সমস্যা শনাক্ত করা হয়েছে। নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, এছাড়া চোখেও ইনজুরি আছে। তার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে, কিন্তু কিছুটা ট্রমায় আছেন তিনি। বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলেও জানান ঢাকা মেডিকেল কলেজের পরিচালক। বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন। যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ ছিল, যদিও খুব বেশি না। একটা বোর্ড হবে, আবার ওনাদেরকে নিয়ে আমি নিজে বসবো, তখন সিদ্ধান্ত হবে আসলে আমরা কখন ওনাকে ছাড়তে পারবো বা ওনাকে আইসিইউ থেকে কখন আমরা কেবিনে শিফট করতে পারবো। নেত্রকোনা সদরে পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতা সহ 3 জন নিহত হয়েছেন, আরও কমপক্ষে 4 জন আহত। পুলিশ জানায়, শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে ফেরার পথে জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। পরে দোজাহানের সমর্থকরা অভিযুক্তদের বাড়িতে হামলা ভাঙচুর চালায়। এতে আহত হয় বেশ কয়েকজন। সদর হাসপাতালে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর মোহাম্মদ। আজ সকালে ময়মনসিংহ মেডিকেলে রফিক নামে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। বর্তমানে এলাকায় তো একটি থমথমে অবস্থা বিরাজ করছে, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং এই ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য 3 জন মহিলাকে ইতিমধ্যে আটক করেছি। তো যারা অন্যান্য আসামি আছে তাদেরকেও আমরা নাম ঠিকানা সংগ্রহপূর্বক তাদেরকেও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আরও খবর জানবো সহকর্মী কামাল হোসেনের কাছ থেকে। কামাল, সংঘর্ষের বিষয়ে আরও জানাবেন আমাদের। সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ছোঁয়া, আমরা নেত্রকোনা সদরের মৌগা ইউনিয়নের জামাটি গ্রামের যে বাড়িটি আমি দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে নিহত স্বজনরা এখন পর্যন্ত আহাজারি করছেন। আমরা যে গ্রামটিতে এসেছি সেই গ্রামে অনেককেই দেখেছি আসলে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, তারা গবাদি পশু নিয়ে তারা চলে যাচ্ছে। আমি যদি একটু তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কি হয়েছিল আপনার একটু বলবেন, যে ঘটনাটা কি একটু বলবেন? ঠিক আছে, হ্যাঁ বলেন। বিএনপি সম্মেলন গেছে না কালকে, পরে এনে গেছে। যাওয়ার পরে মানে তারা পরামর্শ করে প্রোগ্রাম করে লইছে যে তারা আওয়ার সময় আছে, আওয়ার সময় ধরবো। পরে আমরা তো তারা কেউ জানে না, কোনো কিছু না। পরে তারা এই যে 2তলা বিল্ডিং শুনছিলেন যে আমি স্বজনদের সাথে কথা বলছি, যে তারা জানাচ্ছেন যে গতকালে জেলা বিএনপি যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে কাউন্সিল ছিল এই দোজাহান মেম্বার। সেখান থেকে ফেরার পথে তিনি মৌগাতি এলাকায় তার উপরে হামলা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার পর তাকে হাসপাতালে নেওয়ার, কুপিয়ে আহত করার পরে হাসপাতালে নেওয়ার পরে কিন্তু সে মারা যায়। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। মধ্যরাতে স্থানীয়দের সাথে সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্জন করা হয়েছে ক্লাস পরীক্ষাও। এ বিষয়ে আরও জানবো সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জুবায়েদ, শিক্ষার্থীরা তো কর্মসূচিতে নেমেছেন, ক্যাম্পাস ও আশপাশে এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন একটু জানাবেন আমাদেরও। ছোঁয়া, এখনো ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে এবং শিক্ষার্থীরা আমার পিছেই তারা আগের মতো যে তাদের অবস্থান কর্মসূচি 4 দফা দাবি আদায়ের জন্য ছিলেন, সেই দাবি আদায় এখনো অনড় আছেন।
কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে এসেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিসি প্রভিসি সহ প্রক্টররা এসেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এবং বাহিনী ঘটনায় সংঘর্ষ বা পরিস্থিতি অশান্ত হয়েছে, সেখানে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো তৎপর হতো তাহলে এই ঘটনাটা আরো কিছুটা শান্ত করা যেত। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকটা বলতে গেলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই দায়টা চাপিয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই রকম আশ্বাস নয়, তারা বাস্তবায়ন চান, যে দাবিগুলো তারা জানাচ্ছেন সেগুলো, এবং পাশাপাশি তারা এটাও বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো আদায় হবে না তারা তাদের এই অনড় অবস্থানে থাকবেন। এর মধ্যে আমরা যেই সকল জায়গায় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ঘটেছে সেখানে গেছি, বলছেন যে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীরা এই হামলাটা অতর্কিতভাবেই চালিয়েছেন এবং সেই জায়গায় যারা নির্দোষ ছিল তাদের দোকানপাট ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগ স্থানীয়রা তুলেছেন। ছোঁয়া জুবায়েদ, অনেক ধন্যবাদ।